প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে? আচ্ছা, শুনলেন আপনারা কি বিভৎস। ওয়াও, ক্যান বিলিভ ইট। উনি বলছেন কি যে আমরা মার খাই, আমরা সবকিছু করি। আপনারা মার খান কেন? আপনাদেরকে মার খাই থেকে বলেছে? কারণ আপনারা অনেকে চুর, প্রতারক, বাটপার, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, টাকা পাচার করেন, ভোট চুরি করেন, কেন্দ্র দখল করেন, দুর্নীতি করেন, কথা দিয়ে কথা রাখেন না, এই জন্য তো মার খান। প্রশ্ন হলো, আওয়ামী লীগের সময় কি যারা এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন? নো, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, ওইটা ভিন্ন গল্প। আপনারা মার খান, মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না? ক্ষমতা তো 3 বার ছিলেন, কেন করলেন না তখন? কেন করলেন না? এটা কেন করলেন না যে ভালো কাজ করলে মার খাবেন না? আপনি মার খান। প্রবাসীরা দেশ ছেড়ে বিদেশে যায় দেশের উন্নতির জন্য। রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করা একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে, এটা আপনি যদি উনাকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে, তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধলো না বা বুক কাঁপলো না, যেটা রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে। হাউ স্টুপিড শি ইজ। এবং আমার সন্দেহ লাগে প্রথমেই, আমি বলে রাখি, বিএনপির যারা দেখতেছেন, উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন কিনা, নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপিকে বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন। আওয়ামী লীগের মতো মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও। এই সময়ে সে ভদ্রমহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন, তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা। এবং রাষ্ট্রদ্রোহী নয়, দেশদ্রোহী, বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি এই জায়গা থেকে। এটার প্রতিবাদ করতে হবে, কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে মূলত কাজ, রাজনীতির বাইরেও আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি। এটা আমার অনেকের সাথে আমার একটা পার্থক্য, কেননা পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে, কেননা এখানে আমার ইমোশন এবং আবেগ জড়িত তাদের প্রতি। এবং ভদ্রমহিলা উনি প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করেন। দেখেন, আমি যখন দেশে গেলাম, আমি আমার অনেক মানুষের সাথে দেখা করতে পারি নাই। কেন পারি নাই? শুধুমাত্র ওই লেভেলের যোগাযোগ, সরকারের লেভেলের যোগাযোগ এবং দেখা করা বা কানেকশন বা তাদের সাথে বক্তব্যগুলা উপস্থাপন করার জন্য। জুম্মা মুবারক, থ্যাংক ইউ। 2টার সময় আমার জুম্মা। সেকেন্ডটা আমি আপনাকে বলি, আমি চেষ্টা করেছি সবার কাছে আমার বক্তব্যটা রাজনীতি মানে রাজনৈতিক বক্তব্য প্লাস প্রবাসীদের পক্ষে বক্তব্যগুলা দিয়ে আসছে, এক্স্যাক্টলি দিয়েছি, কোনো রাগডাক নাই, যেভাবে বলার এভাবে বলেছি। অনেকে মুখের দিকে তাকিয়েছিলেন, শুনেছেন। আমি আপনাদেরকে বলি, অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রবাসীদের বিষয়ে, এবং শুরু থেকে তারা প্রবাসীদের প্রতি আন্তরিক আসলেন। যদিও আমরা মনে করি যে যা যা পাওয়ার জিনিস আমরা 100% আমরা এখনো পাই নাই মানে সরকারের কাছ থেকে, বাট তারা চেষ্টা করেছেন। এখানে কোনো কমতি আছে বলে আমার কাছে মনে হয় নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। তো বিষয়টা শুনেন, এর মধ্যে ভোটাধিকার প্রবাসীদের অন্যতম। মধ্যপ্রাচ্যে অর্থাৎ মানে মানুষের অর্থাৎ বিদেশ গমনের ক্ষেত্রে প্রসেসটাকে সহজীকরণ এবং কম মূল্যে সিন্ডিকেট বাণিজ্য মুক্ত, হয়রানি মুক্ত ব্যবস্থাটার দাবি আমরা করে আসছি অনেক দিন থেকে প্রবাসীদের আপনার সরকারের কাছে। বর্তমান সরকার তার ব্যতিক্রম নয়। এরা শুনে নাই রাজনৈতিক দলগুলো, বাট ওনারা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের বিষয়ে গণশুনানি করেছিলেন। আমি আপনাদের শুনি আমি বলতে চাইনি, কেননা বললে যেটা হবে অনেকে কষ্ট পাবেন এবং দলের ক্ষতি হবে বলে আমি কথাগুলো আপনাদের সামনে প্রকাশ করতে চাইনি। আমি শুনে এসেছি এটা। অনেক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে, যিনি নির্বাচন কমিশনার স্যারের সাথে দেখা করেছি, অনেক আন্তরিক এই বিষয়ে, অনেক নির্বাচন কমিশনারদের সাথে আমরা দেখা করেছি। এর মধ্যে নাম বললাম না, যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে প্রবাসী বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাকে ডিল করার এবং এই মেকানিজমটাকে তৈরি করার, তারা একটা গণশুনানি করেছিলেন প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীদের বিষয়ে আপনার নির্বাচন কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের। এবং উনিরা আমরা থেকে বলছিলেন যে আপনাদের এই নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের পাবলিকলি বলেন একটা, আমাদের এখানে বলে এসে বলেন কমপ্লিটলি বিপরীতটা। এটার প্রমাণ আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে। আমি নাম বলতে চাইনি, আজকে পাপিয়া এই নামটা উনি নিজেই প্রকাশ করে দিয়েছেন, মানে মানে যে উনি বিরোধিতা করেছেন। দিস ইজ আনবিলিভেবল, শকিং নিউজ। মানে আমরা যাদেরকে মনে করি তারা আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের জন্য আছি এখনো, তারা আমাদের বিরোধিতা করেন। তারা প্রবাসীদের, আপনি কল্পনা করেন উনি কিভাবে, উনার কতটা খুব প্রবাসীদের উপরে। আই হ্যাভ নো আইডিয়া ওয়াই উনার এত খুব কেন প্রবাসীদের উপরে, রাইট? এটা আমি বুঝলাম না। মানে উনি প্রবাসীদের বিষয়ে এবং যেভাবে উনি বলছেন মনে হচ্ছে প্রবাসী তার সবচেয়ে বড় শত্রু এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে প্রবাসীরা। দিস ইজ আনবিলিভেবল। এবং আমি বিএনপি নেতৃবৃন্দ এই সেন্সিটিভ ইস্যুতে এমনভাবে খোলামেলা মানে বলা কতটা ক্ষতিকর বিএনপির জন্য, সেটা বিএনপি বুঝতে পারতেছে এই মুহূর্তে, বিএনপির যারা আছেন তারা। তবে এখানে সুখের বিষয় হলো বিএনপির অনেক নেতাকর্মী সরাসরি বিরোধিতা করে তার বহিষ্কার দাবি করতেছেন। একদম ফার্স্ট দিয়ে আমি আপনাদেরকে 100টা দেখাতে পারবো এখনই তারা। এটা হচ্ছে সুখের বিষয়। ওনার বক্তব্য আমরা শুনি কতটা বিবেকহীন, মূর্খতা কোন পর্যায়ে গেলে এই সময় এসে এই বক্তব্য দিতে পারেন। উনার যেখানে উনি এখন আমার সন্দেহ লাগে উনি কি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন নাকি আর কোন দলের পারপাস বা বিএনপির খারাপ জিনিস উনি রিপ্রেজেন্ট করেন। কেননা এটা যে একটা প্রতিক্রিয়া আছে, একবারও কি উনি ভাবেননি যে এটা একটা সিরিয়াস প্রতিক্রিয়া। মনে রাখবেন প্রবাসীরাই নেতা বানায়, প্রবাসীরাই আপনাকে সুরে ফেলে দিবে। সবচেয়ে অ্যাক্টিভলি এঙ্গেজড ইন পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল এই মেকানিজমে এই প্রবাসীরা। উনি এই কথাগুলো বলে আসছেন। এবং আমি যখন শুনলাম যে আমাদের রাজনৈতিক দল যাদের উপর আমরা ভরসা রাখি মনে করি তারা আমাদের পরিবর্তন আনবেন, তারা প্রবাসে থেকেছেন, প্রবাসে জীবন রক্ষা করেছেন, দলকে বাঁচিয়েছেন, তারা প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে, আমি তো আওয়াজ শকড যে এটা কিভাবে মানে সম্ভব হতে পারে। এটা আমি শুনেছি। এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকি হতেই পারে না। এটা আমি শুনে এসেছি। আমি সরি, আমি এটা বলি নাই কারণ দলের ক্ষতি হবে এই জন্য, নেতা যিনি আছেন তার ক্ষতি হবে এই জন্য, কারণ প্রবাসীরা আক্রমণ করবে তাকে। উনি রাগটাক না করে এটা প্রকাশ করে দিয়েছেন না আমরা এর বিরোধিতা করতেছি বর্তমানে। ওয়াই? দ্য কোয়েশ্চন ইজ ওয়াই। এটা এর মানে কি আপনি মনে করেন যে প্রবাসী যারা আছেন তারা আপনাদের পক্ষে না? কেন আপনি এটা ভাববেন? এটা আওয়ামী লীগ ভাবতে পারে, বিএনপি এটা ভাববে কেন? কম বেশি তো সবারই আছে এখানে। বাট উনার কি সমস্যা আমি বুঝলাম না। উনার যে এরিয়াতে সেখানে কি প্রবাসী ভোটার বেশি? আমি আবার রেমিটেন্স শাটডাউন হবে? না না, দিস ইজ আনবিলিভেবল। একজন কমন সেন্স থাকলে একজন নেতা বা যিনি এমপি হবেন এগুলো বলতে পারে না এখন। দিস ইজ লাইক বিয়ন্ড বিলিভ। উনি কেন বললেন এবং কিভাবে বলেছেন শুনেন, ভাষাগুলো শুনেন। ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তাদের প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়। তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়। তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশ তার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে? আচ্ছা, শুনলেন আপনারা কি বিভৎস। ওয়াও, ক্যান বিলিভ ইট। উনি বলছেন কি যে আমরা মার খাই, আমরা সবকিছু করি। আপনারা মার খান কেন? আপনাদেরকে মার খাই থেকে বলেছে? কারণ আপনারা অনেকে চুর, প্রতারক, বাটপার, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, টাকা পাচার করেন, ভোট চুরি করেন, কেন্দ্র দখল করেন, দুর্নীতি করেন, কথা দিয়ে কথা রাখেন না, এই জন্য তো মার খান। প্রশ্ন হলো আওয়ামী লীগের সময় কি যারা এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন? না, আওয়ামী লীগ ফেসিস্ট ছিল, ওইটা ভিন্ন গল্প। আপনারা মার খান, মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না? ক্ষমতা তো 3 বার ছিলেন, কেন করলেন না তখন? কেন করলেন না? এটা কেন করলেন না যে ভালো কাজ করলে মার খাবেন না? আপনি মার খান। প্রবাসীরা দেশ ছেড়ে
বিদেশে যায় দেশের উন্নতির জন্য, তার পরিবারের উন্নতির জন্য। পরিবারের উন্নতি, তাহলে ওই বেকার যে যে মানুষ আছে তাকে আপনি মানে কর্মসংস্থান দিতে পারলেন না, তার কর্মসংস্থানের টাকা চুরি করেন আপনারা, চুরি করে টাকা পাচার করেন। আপনি যে আপনার পরিবারের আপনি কিভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে। আপনার পরিবারের মানে ভরণ পোষণের আয় এবং ব্যয়ের সোর্সটা আপনাদেরকে দেখান। আপনি কিভাবে এখন তো আপনি প্রায় 20 বছর ধরে আপনি এমপি না, হাউ ডু ইউ সাপোর্ট ইউরসেলফ? এমপি ছিলেন, আপনার স্বামী ছিলেন, হারুন ভাই উনি ছিলেন, রাইট? আপনি কিভাবে করেন, মানে আপনার সংসারটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন? আচ্ছা, গেল একটা জিনিস। তো আপনি বলছেন প্রবাসীরা আপনি রাজনীতি করেন, মার খান কেন? আপনাকে আমরা বলেছি রাজনীতি করার জন্য? বলেছি না। আপনি মনে করেন ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইয়োর সেলফ, আপনি তো আপনার জন্য রাজনীতি করেন না? যদি নাই করতেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না। বেতন নিলেন, বেতন ফেরত দেন, বেতন ফেরত দেন। আপনি যে সুবিধা নিলেন, আপনি ফ্ল্যাট নিলেন, প্লট নিলেন, বেতন নিলেন, সরকারি সুবিধা নিলেন, গাড়ি নিলেন, আপনি নিলেন, আপনার স্বামী নিল, সবই নিল, দেন, ফেরত দেন, দিবেন ফেরত। যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈতনিক হওয়ার কথা, তাহলে আপনি ফেরত দেন। কেন দিবেন না? আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি। ঠিক প্রবাসীরা একইভাবে কাজ করে, যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয়, ইভেনচুয়ালি এই টাকাটা, এই যে শাড়ি পরেছেন আপনি, যখন পরতেন, গাড়ি আনতেন, ওই তার টাকায়। কারণ আপনারা $100 বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোন রাজনীতিবিদদের নেই, বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন। আপনারা যে দলের হন না কেন এই কাজটাই তো আপনারা করেছেন। আপনি মানে কি দলে বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই? আপনারা মার খান কেন? মার না খাওয়ার এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না, করলেন না, কারণ ক্ষমতা থাকতে হবে। আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় যান, মিষ্টি খান, মধু খান, কে খায়? প্রবাসীরা খায় না আপনারা খান? তখন মধু খাইতে তখন মনে থাকে না? মধু দিয়ে 20 বছর খেয়েছেন, 3বার এমপি হয়েছেন, 2বার এমপি হয়েছেন, খেয়েছেন, কাউকে শরিক করেছিলেন তখন? বরং যে কাজটা করার সে কাজটাই তো করেন নাই, খাবি খার টাকা মেরে খেয়েছেন। আপনার টাকা আপনার 100 টাকার প্রজেক্ট করেছেন 10,000 টাকা দিয়ে, এগুলো মনে নাই? সুবিধা নিবেন, সবকিছু করবেন, টাকা পাচার করবেন, বাড়ি বানাবেন, প্লট নিবেন, ফ্ল্যাট নিবেন, সবকিছু নিবেন, আর মামলা খাবেন না দুর্নীতি করার পরে, অপরাধ করার পরে? এটা তো হতে পারে না। উদাহরণ কি দেন, যুক্তি দেন এগুলা? আর প্রবাসীরা মানে বাংলাদেশের নাগরিক না? এরা কি বাংলাদেশের নাগরিক না? What kind of nonsense question is this? এরা কি বাংলাদেশের নাগরিক না? সে বিদেশে গেল, ধরুন আমি বিদেশ থেকে আগামীকালকে চলে আসলাম, আমি ভোট দিতে পারবো না? আমার ভোট দেওয়া উচিত নয়? What is this? এই হলো আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা। It's a byproduct of our damaged and dysfunctional politics, ladies and gentlemen. It's a shame. These are our politicians and they will be your MP even though. এবং কল্পনা করতে পারেন এরা আপনাদের এমপি হবে, এবং এই মানুষগুলাই, এই সাইকোলজির মানুষগুলা আপনাদের এমপি হবে, সংসদে যাবে আপনাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। This is danger. And we going through this dangerous process, ladies and gentlemen. এবং কল্পনা করতে পারেন মানে কিভাবে সে প্রবাসীদেরকে টার্গেট বানিয়ে ফেলছে। মনে হচ্ছে এরা বাংলাদেশি না, মানে এরা দেশের কেউ না, এরা ওয়েস্ট অফ বাংলাদেশ। মানে এদের আবার কিসের অধিকার? তাদের অধিকার দিতে হবে না, তারা তাদের জন্য যায়। তাহলে তারা যদি তাদের জন্যই যায়, তো তাদের পাঠানো রেমিটেন্স রিজার্ভে যোগ না করে, রিজার্ভ দেখান দেখি, দেউলিয়া, ব্যাংক্রাপ্ট টুমরো বাংলাদেশ উইল বি ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট। আপনার মতো পাপিয়া, ওই যে ঢাকা শহরের যে আপনার যে এই যে কি বলে এটাকে, ড্রেন আছে না, বিষাক্ত ড্রেন, দূষিত পানি যায়, সেখানে পড়ে মরবেন, কাপড় পরতে পারবেন না। ওই ক্ষমতা বা যোগ্যতা আপনাদের নেই এই প্রবাসীরা যদি টাকা না পাঠায়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আর বলে কি উনি দেখেন, মানে এরা যদি টাকা না পাঠায়, এরা যদি বিদেশে না যায়, শাড়ি যেটা পরেছেন, সংসদে যে বাতি জ্বালান, ওই বাতিও জ্বলবে না কখনো। অন্ধকার থেকেও বক্তব্য দিতে পারবেন না। তাকাব্বরি আর গলাবাজি যেগুলো করেন আপনারা রাজনীতির নামে, বিবৃতিবাজি, সেটা চলবে না তখন। সুতরাং রেসপেক্ট এক্সপেক্ট্রেটস, প্রবাসীদেরকে রেসপেক্ট করতে শিখুন। এ দেশ ঠিক আছে এদের উপর ভরসা করে। $30 billion রিজার্ভ রাইট নাও, এবং এই রিজার্ভ না থাকলে বাংলাদেশ সাপোজ টু বি ডিক্লেয়ার্ড a bankrupt country. We are not, even though the macro economy is doing great. Why? Because of these expatriates. Do you understand this stuff? এবং আপনি একজন অ্যাডভোকেট, আপনি নাকি একজন লয়ার। I have a doubt about your certification because একজন
যার এদের ন্যূনতম সার্টিফিকেটটা আছে, এই ধরনের স্টুপিড কাজ করতে উনি বলতে গেলে হয়তো বলতে পারতো এটা একটা কমপ্লেক্সিটি আছে, লেটস সি ক্যান ইউ ডু দ্যাট, ক্যান আর উই এবল টু ম্যানেজ ইট or accommodate this mechanism, there is question can be asked, বাট কিভাবে বলতেছে এরা তাদের জন্য যায়, এদের ভিতরে আমাদের কোনো দায়িত্ব নাই। উনি যদি এমপি হয়, আপনাদের প্রবাসীদের বিষয়ে আপনার ওই তার এলাকার প্রবাসীদের কি হতে পারে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। এটা অগ্রিম জানিয়ে গেলাম কতটা বিপজ্জনক হতে পারে ওনার কর্মকাণ্ড, প্রবাসীদের বিরুদ্ধে যেতে পারে, সেটা মনে রাখবেন আপনারা প্রবাসী যারা আছেন। কেননা উনি একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে না, একটা সিস্টেম যুক্তি দেখাতে পারে, কিন্তু যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করেছেন তাদের কোনো কন্ট্রিবিউশনস নাই। অথচ প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা ফকিরের রাষ্ট্র, ওভারনাইট ফকিরের রাষ্ট্র, ভিক্ষুকের জাতি। কেননা আমরা যে ধরনের, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আবার বলছি প্লাস মাইনাস করলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা মাইনাসে আছি সত্য কথা বলতে গেলে। কিন্তু কেননা তারা $42 বিলিয়ন যদি খরচ করে আনে, $41 বিলিয়ন তারা খরচ করে দুর্নীতি, লুটপাট, টাকা এবং টাকা লোন নেওয়া ব্যাংক থেকে, শুধু বাংলাদেশের টাকায় কই দিয়ে কই বাজে, রাইট? আর প্রবাসীর একটা মাত্র খাত, উই পে $0 or spend $0 to bring $1 million. Trust me, this was that way. এবং এই জায়গাতে ওনার বক্তব্য আই এম শকড। উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করেন। আমি বিএনপির জনাব তারেক রহমান আপনার প্রতি অনুরোধ, ইউ গট টু ইনভেস্টিগেট হার স্টেটমেন্টস বিকজ ইটস নট এ গুড সাইন ফর বিএনপি। এটা কি বিএনপির বক্তব্য কিনা আমরা জানতে চাই। কেননা আর আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের মতো যে প্রবাসীরা আমাদেরকে ভোট দেবে না, এদের কোনো অধিকার নেই, এটা একটা মারাত্মক রং ডিসিশন হবে। কেননা প্রবাসীরা ভোট দিবেই এবার। প্রবাসীদের ভোটাধিকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। হবে না। এখন আপনি মনে বলবেন আপনি কিভাবে আটকাবেন? উই নো হাউ টু স্টপ ইট। উই হ্যাভ দিস পাওয়ার অ্যান্ড অথরিটি অ্যান্ড উই ক্যান ডু ইট অ্যান্ড উইল ডু ইট। বাট থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট, দিস গভর্নমেন্ট, তারা এটা করতেছেন এবং তারা করবেন। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার নিয়ে বিরোধিতা করে চলে এসেছেন, গিয়ে নির্বাচন করে, নাম বলে দিলাম আজকে, সরি, যা হয় হবে, বলতে চাইনি, দলের ক্ষতি হবে, যেহেতু উনি নিজেই এটা প্রকাশ করেছেন, তাহলে আমি এখানে লুকিয়ে লাভ কি? আমি জানতাম প্রথম দিন থেকে, 10 দিন আগেই জেনেছি, আমি 15 দিন আগে জেনেছি, কিন্তু আমি বলি নাই। আমি মনে করেছি যা ভোটাধিকার আমরা তো পেয়েই যাচ্ছি, তাক এটা দলের ক্ষতি হবে। যেহেতু উনি নিজেই প্রকাশ করেছেন, আমি এটা বলেই দিলাম, জাতীয়তাবাদী দল থেকে আপত্তি আছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আই এম সরি টু সে দ্যাট এন্ড আই ডু অ্যাপোলোজাইজ গাইজ। বিএনপি যারা আছেন, আই হ্যাভ টু টেল ইউ দ্যাট বিকজ শি ইজ দ্য ফার্স্ট পারসন হু কেম ফরওয়ার্ড and expose this story, and that is that there is no point to hide it, and that's what exactly I'm doing right now. উনারা বলে এসেছেন প্রবাসীদের ভোটাধিকার এটা একটা জটিল প্রক্রিয়া হবে, এটা কেওস সৃষ্টি করবে, এটা কোনো দরকার আছে বলে তারা মনে করেন না। This is the statement that they placed before the election commission. That is the bottom line, ladies and gentlemen. So ভালো থাকবেন। আমি অন্য সময় নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব। এখানে আবার বলো কি, প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এই আগামী যে ইলেকশন, আমরা এই ইলেকশন আমরা মানব না, এবং এই ইলেকশন বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া আগামী ইলেকশন করতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালাম, অনুরোধ জানালাম। মনে রাখবেন, আপনাদের টাকা দিয়ে এরা চলাফেরা করে, আর এরা আপনাদের দেশে বসে বসে এই ধরনের আপনার গুটি নাচায়। এদেরকে এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপের অনুরোধ জানাচ্ছি প্রবাসীদেরকে। এবং আমি বলে রাখি, আমি গর্ব করে বলতে পারি, 7 থেকে 8 বছর আগে আপনাদের প্রবাসীদেরকে সবসময় বলে আসছিলাম রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করুন, আপনারা করেছেন। আজকে প্রত্যেকটা প্রবাসী ঘুম থেকে উঠেই বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামায়, এটা গুড সাইন। আমরা চেয়েছিলাম এটা, এবং আপনারা এটা করেছেন। আবারও বলছি, রাষ্ট্র সংস্কারে আপনারা মনোযোগী হন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারে আপনারা হাত দেন। কেননা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে পরিবর্তন বা সুশাসন আপনারা চাচ্ছেন, ম্যাক্সিমাম সেটা চায় না। তারা চায় একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা, যে ব্যবস্থায় তারা লুটপাট করবে আর তাদের বংশ 14 জেনারেশনকে তারা প্রতিষ্ঠা করবে। আর আপনারা সেই গোলামের জাতি, ভিক্ষুকের জাতি, এবং তাদের অধীনস্থ হয়ে মানে যেভাবে আসেন, যেভাবে অন্ধ করে রেখেছে তারা, এভাবে তারা রাখতে চায়। এটা যেন আর না হয়, পুনরাবৃত্তি না হয়। ইফ ইউ ফেইল দিস টাইম, ইউল বি ফেইলড ফর এভার। ডোন্ট ফরগেট দ্যাট। মনে রাখবেন, এই সরকারের অধীনে যদি অধিকার এবং সুশাসনের সংস্কারের বিষয়ে প্রতিষ্ঠা করতে না পারেন,
আপনাদের আর কখনোই পারবেন না। কেননা আগামী ইলেকশন নেক্সট 50 বছর যেভাবে 1971 পর থেকে 54 বছর আমরা পরিচালিত হয়েছি, ঠিক আগামী ইলেকশনের পরে আরো 50 বছর যাবে। কেননা বিপ্লবীরা প্রতিদিন বিপ্লব করে না, 50 বছর একটা বিপ্লব হয়েছে। and if we fail to catch and get the benefit out of it, we'll never be able to do that. Let's not forget that. এটা আমি বলে রাখলাম।